আবারও স্বাগত একুশে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও ট্রাম্প ট্যারিফ নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিকেএমইএ এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম হাতেম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি হাতেম ভাই, প্রথমে আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আমাদের বাণিজ্য সচিব জানিয়েছেন শুল্ক কমানোর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। আসলে কি আমরা সবুজ সংকেত পেয়েছি? আমার সাথে বাণিজ্য সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনি এরকমই বলেছেন এবং খুব ভালো আলোচনা হয়েছে। এবং গতকাল মানে যেটা 29 তারিখ ওনাদের মানে দিন শেষ হয়ে গেল, সেখানে আলোচনা যেটা সারাদিন হয়েছে এবং দুপুরে লাঞ্চ, তারা লাঞ্চও অফার করেছে, অফিসিয়াল লাঞ্চ। সেখানে আলোচনা বিস্তারিত হয়েছে এবং ওনারা খুব আশাবাদী যে ভালো কিছু রেজাল্ট পাবে, এতটুকুই তিনি আমাকে জানিয়েছেন। তো আমরাও আশাবাদী যে কিছু একটা রেজাল্ট অন্তত আসবে ওখান থেকে, সেটার প্রত্যাশায় কিন্তু আমরা তাকিয়ে আছি। যদিও শুরু থেকে আরো সিরিয়াসলি এটা নেওয়ার সুযোগ ছিল, আরো কিছু লোকজনকে ইনভলভ করা, প্রাইভেট সেক্টর সহ ইনভলভ হয়ে এখানে একটা সমন্বিত উদ্যোগ এখানে হওয়ার উচিত ছিল, যেটা হয়নি। তো না হলেও বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে যতটুকু আলোচনা হয়েছে ইতিপূর্বে এবং গতকালও যেটা হয়েছে, তাতে আমার কাছে মনে হচ্ছে কিছু ভালো রেজাল্ট অন্তত পাবে। আর এটা আপনারা সবাই জানেন যে আসলে এখানে বাণিজ্যের মধ্যেই এই আলোচনাটা সীমাবদ্ধ নেই, ট্যারিফ নিয়েই শুধু সীমাবদ্ধ না, এটা নন ট্রেড বেশ কিছু ইস্যু নিয়েও আলোচনা সেখানে রয়েছে, যেটা নিয়ে আসলে ডিসক্লোজ করা যায়নি। বাট সেখানে আমরা যতটুকু জানি নন ট্রেড বেশ কিছু ইস্যু রয়েছে, যেই ইস্যুগুলিতে হয়তো বাংলাদেশ পুরোপুরি সায় দিতে পারে নাই বা পারবে না, এরকম কিছু জায়গা রয়েছে। জি, আচ্ছা, কোন কোন বিষয়গুলো অমীমাংসিত ছিল সেটা কি আপনার জানা আছে? আর যেটা আর কি আসলে একমত হয়েছে, সেতে আমাদের যে বাণিজ্য, তাতে কি প্রভাব পড়তে পারে? আপনি জানেন যে এখন ট্রেড ব্যালেন্স ঘাটতি রয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় $6 বিলিয়ন মতো। এরকম সিচুয়েশন হয়ে যাবে না তো যে আমরা বেশি আমদানি করব, কম রপ্তানি করব, এরকম সিচুয়েশন হয়ে যাবে না তো? দেখেন, আমরা শুরু থেকে যে জিনিসটা দেখেছিলাম যে ট্রেডের যে একটা ইমব্যালেন্স, সেই ইমব্যালেন্সটা তারা যে আমলে নিচ্ছে, আলটিমেটলি কিন্তু এসে পরবর্তীতে এসে কিন্তু সেটা যে খুব একটা আমলে নিয়েছে সেটা আমাদের কাছে মনে হয়নি। কারণ আপনারা জানেন যে ভিয়েতনামের সাথে ট্রেড ইমব্যালেন্স কিন্তু $123 বিলিয়ন, যেখানে আমাদের সাথে মাত্র $6 বিলিয়ন ইমব্যালেন্স। তো সুতরাং এইটা খুব একটা ইস্যু বলে আমরা মনে করছি না। যদিও এটা নিয়ে আলোচনা হয়েছে, ইমব্যালেন্স নিয়ে, সেখানে আমদানি বাড়াবার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা আমদানি বাড়াতে পারি, তো সেই জায়গাগুলিকে অ্যাড্রেস করা হয়েছে এবং আশা করি সেখানে কিছু আমদানি বাড়লে ইমব্যালেন্সটা, ট্রেড ইমব্যালেন্স আমাদের সাথে কমে আসবে, যেটা অন্য অনেক দেশের সাথেই বিশাল ট্রেড ইমব্যালেন্স কিন্তু রয়েছে। বিশেষ করে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দুটি দেশ ভিয়েতনাম এবং ইন্ডিয়া, দুটার সাথেই কিন্তু বড় ধরনের ট্রেড ইমব্যালেন্স রয়েছে কিন্তু। আচ্ছা হাতেম ভাই, আরেকটি বিষয় আমরা জানতে চাই। আপনি জানেন যে আরএমজি হচ্ছে আমাদের মেইন সেক্টরে যুক্তরাষ্ট্রে। সেক্ষেত্রে এখন এই সুযোগে আমরা যেহেতু আমদানিও বাড়াচ্ছি একদিকে, আপনি জানেন যে 25টি বিমান কেনারও আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে আমরা অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে, মূল রপ্তানি সেক্টর, ওই সেক্টরগুলোকে আমরা একটু উৎসাহিত করতে পারি কিনা যুক্তরাষ্ট্রের বাজারে? দেখেন, উৎসাহিত তো অবশ্যই আমাদের করা উচিত এবং করতে পারি, কিন্তু আমাদের সেই সক্ষমতাটা এখনো কিন্তু অন্য সেক্টরগুলি ওইভাবে গড়ে ওঠেনি। যেভাবে পোশাক শিল্প যেভাবে যাচ্ছে, দীর্ঘদিন যাবতই সরকার চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি ডাইভার্সিফাইড প্রোডাক্ট এবং অন্য সেক্টরগুলি এগিয়ে আসুক। কিন্তু আমরা যতটুকু দেখেছি, এক ওষুধ শিল্প আর লেদারে কিছুটা এগিয়ে আসলো, অন্য কোনো সেক্টর তাও কিন্তু খুব বেশি এগিয়ে আসতে পারেনি। তো অন্য সেক্টরগুলি যদি এগিয়ে আসে, আমি মনে করি এটা বাংলাদেশের জন্য এটা মঙ্গলজনক হবে। আর এই ক্ষেত্রে বাংলাদেশের সাথে যে আরো বেশ করে পোশাক শিল্প কিন্তু সুযোগ নেওয়ার ওখানে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে। যেমন ধরেন, যেটা আমাদের সাথে
ইউএস কটন সাপ্লায়ার যারা, কটন গ্রোয়ার যারা, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারাও চাচ্ছে যে তাদের কটন দ্বারা উৎপাদিত পণ্য যদি আমরা ওখানে রপ্তানি করি, তাহলে সেটাকে যাতে ডিউটি ফ্রি অ্যাক্সেস নেওয়া যায়, এই ব্যাপারে তারাও কিন্তু তাদের দেশের সরকারের সাথে বা ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। তো আমরা সেখানে তাদেরকে কাজে লাগাতে পারছি কিনা সেটাও একটা কিন্তু বিষয় রয়েছে। তো আমরা যদি সেটাও করতে পারি, তাহলে যদি ইউএস কটন দ্বারা উৎপাদিত পণ্য যদি আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস নিতে পারি, সেখানেও কিন্তু একটা আমাদের জন্য বিশাল সুযোগ তৈরি হতে পারে কিন্তু। আচ্ছা, এক্ষেত্রে আপনি যেটা বললেন ইউএস কটন দ্বারা উৎপাদিত পণ্য ইউএসএ তে রপ্তানি হবে, এরকম আর কি কি প্রোডাক্ট রয়েছে যে আসলে এরকম সুবিধা নিতে পারে? এই ক্ষেত্রে এই খাতে কিন্তু নিটওয়ারের সবচেয়ে বেশি সুবিধাটা রয়েছে, এবং এখনো কিন্তু ইউএস কটন কিন্তু বাংলাদেশে প্রচুর ইউজ হয়, যেটা ইউএস এর কটন ইম্পোর্টারদের মধ্যে বাংলাদেশ কিন্তু সর্বোচ্চ ইম্পোর্টার হিসেবে এখনো কিন্তু রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা সেই জায়গাটাকে বাড়াতে পারি, তাহলে নিটওয়ারের রপ্তানি কিন্তু অনেক পরিমাণে বাড়ার সম্ভাবনা আছে, এবং সেই ক্ষেত্রে যদি তারা সেই ডিউটি ফ্রি অ্যাক্সেসটা সেখানে নেওয়া যায়, এইটা আমাদের জন্য একটা বড় সুযোগ তৈরি করে দিবে। আচ্ছা, আপনারা জানেন যে এই ট্রাম্পের শুল্ক নিয়ে কয়েক মাস যাবত আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্ট টু প্রোডাক্ট আলোচনা করার সুযোগ হয়েছে, এবং কোন দেশকে কি সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্র তা কিন্তু উত্থাপন করেছে বাংলাদেশ গতকাল। তাহলে অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে বাংলাদেশ আর কোন কোন ধরনের সুবিধা নিতে পারে? আমরা একটা জায়গায় আমরা কিন্তু বারবার বলেছি যে আমাদের সাথে আমাদের প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী দেশ যারা, তাদের সাথে যদি ট্যারিফের ফারাকটা অনেক বেশি হয়ে যায় বাংলাদেশের সাথে, তাহলে সেখানে আমরা ক্ষতির মুখোমুখি খুব বেশি হব। আর যদি সেই ফারাকটা যদি খুব বেশি, যেমন ধরেন ইন্ডিয়া, ভিয়েতনাম, তারা কত পাচ্ছে, বাংলাদেশ কত পাচ্ছে, এটা কিন্তু নির্ভর করতেছে আমাদের পরবর্তী অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে। তো এটা চূড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত এখনো বলা যাবে না যে আসলে কোন দিকে যাচ্ছে বা কি হতে যাচ্ছে। কারণ ইন্ডিয়ার ট্যারিফ কত হবে, ভিয়েতনামের ট্যারিফ কত হবে, এবং এর পাশাপাশি বাংলাদেশের ট্যারিফ কত হবে, এই সব কিছুর উপর নির্ভর করতে হচ্ছে বাংলাদেশের পরবর্তী অবস্থা। হাতেম ভাই, এই ক্ষেত্রে আমি যদি আপনার কাছে জানতে চাই যে আগে আমাদের অন এন এভারেজ 15% ট্যারিফ ছিল, ট্রাম্পের বর্ধিত শুল্ক 35, টোটাল 50, কত মিনিমাম হলে আমরা সার্ভাইভ করতে পারবো? এই যে বর্ধিত শুল্ক 35-এর মধ্যে 20 হলে কি আমরা সার্ভাইভ করতে পারবো? না, 35-এর মধ্যে 20 হলে যদি, তাহলে সেখানে প্রশ্ন থাকবে যে আগের যে 15 ছিল সেটা কি বহাল থাকবে কিনা। এগুলি সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো ব্যাখ্যা বা কোন রকমের মন্তব্য করাটা এই মুহূর্তে আমি মনে করি ঠিক হবে না। আর পাশাপাশি সবচেয়ে বড় কথা যেটা আবারও বলতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে কম্পেয়ার করতে হবে যে আমাদের প্রতিযোগী দেশগুলি তাদের ট্যারিফটা কত গিয়ে দাঁড়ানো, তার সাথে তখন আমাদের অবস্থান কি, এর উপর নির্ভর করবে আসলে আমাদের অবস্থান, আমাদের কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। জি, আমরা ভারতের ব্যাপারে কয়েকদিন আগে জেনেছিলাম 20% মতো আসলে ঘোষণা করতে যাচ্ছে, পরে আবার এটি আসলে পোস্টপোন হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার মতে ভারত, ভিয়েতনাম যদি আমাদের কাছ থেকে এগিয়ে যায়, শুল্ক হার যদি, বর্ধিত শুল্ক হার যদি কমে যায়, সেক্ষেত্রে কি আমাদের কোনো অল্টারনেটিভ স্ট্র্যাটেজি আছে? সেই ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ স্ট্র্যাটেজি হচ্ছে ওইটাই, যদি আমরা তাদের র মেটেরিয়াল দ্বারা তৈরি পণ্য রপ্তানি করলে ডিউটি ফ্রি অ্যাক্সেসটা নিতে পারি, তাহলে সেখানে অল্টারনেটিভ একটা অ্যাডভান্টেজ আমরা সেখানে পেতে পারবো। আর যদি ইন্ডিয়া ভিয়েতনামের সাথে আমাদের ডিফারেন্স অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। আর আলটিমেটলি একটা জিনিস আপনারা সবসময় দেখেন যে কোনো রকমের ট্যারিফ, যে কোনো দেশের ট্যারিফটা আলটিমেটলি কিন্তু কনজিউমারদের উপরই বর্তায় কি। তো এখানে যেটা আমরা আশঙ্কা করছি, বায়াররা আনএথিক্যালি সেটা আমাদের উপর বর্তাবার চেষ্টা করবে, আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ক্ষেত্রে আমি আমাদের রপ্তানিকারকদের, আমাদের উদ্যোক্তা যারা আছেন আমেরিকার বাজারে রপ্তানি করেন, তাদেরকে এখানে কঠিন একটা অবস্থান তৈরি করতে হবে যে কোনো অবস্থাতেই সেই চাপিয়ে দেওয়াটা আমরা মাথা পেতে নিব না। এটাকে প্রতিহত করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে, কথা বলতে হবে। আমরা মানে সহজে তাদের কাছে একেবারে হাত পা ছেড়ে সবকিছু দিয়ে বিসর্জন দিয়ে দিব, এই অবস্থান থেকে আমাদেরকে সরে যেতে হবে। এখন একটু কঠিন হইতে হবে, কঠোর হইতে হবে, না বলা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই কঠিন হবে কিভাবে? যদি ট্রাম্প প্রশাসন বর্ধিত শুল্ক ফিক্স করে দেয়, এক্ষেত্রে কি আমাদের আসলে কঠিন হওয়ার সুযোগ আছে? এছাড়া কোনো অল্টারনেটিভ নাই, কারণ আমি তো লস দিয়ে সেল করতে পারবো না।
আর আপনি জানেন যে বাংলাদেশের রপ্তানিকারকরা বিশেষ করে পোশাক শিল্পের রপ্তানিকারকরা দীর্ঘদিন যাবতই নানা রকমের ঘাত প্রতিঘাত মানে ওভারকাম করেই কিন্তু আমরা এখনো টিকে থাকার সংগ্রামে লিপ্ত আছি। সুতরাং আমেরিকা এই ধরনের কিছু করলে সেটার পরিণতি কি হবে সেটার জন্য মানসিকভাবে আমরা অনেকটা প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আর এছাড়া আপনি দেখেন শুধু আমেরিকার আজকে যে ট্যারিফ এবং নন ট্যারিফ ব্যারিয়ার যেটা আমেরিকা তৈরি করতেছে, বাংলাদেশে কি আমরা এই ধরনের ব্যারিয়ার কি কম কম ফেস করতে হয় আমাদেরকে প্রতিনিয়ত? বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এনবিআর এর কাস্টমস এর নানা রকমের অত্যাচার এবং আনইথিক্যালি এবং আমি মনে করি অন্যায় ভাবে কাস্টমস নানাভাবে রপ্তানিকে বাধাগ্রস্ত করছে। এবং আজকে যদি আপনি দেখেন চট্টগ্রাম বন্দরে যে দীর্ঘদিন পরে আছে মাল রিলিজ হচ্ছে না বা মালগুলি পোর্ট খালি হচ্ছে না, একেবারে 90% গিয়ে দেখবেন যে এর জন্য দায়ী হচ্ছে কাস্টমস। জি, এক্ষেত্রে আমরা অবশ্যই আলোচনা করব বাংলাদেশের নন ট্যারিফ ব্যারিয়ার নিয়ে বিরতির পরে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছে। ঠিক আছে দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও ট্রাম্প ট্যারিফ নিয়ে কথা বলছিলাম বিকেএমইএ এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের সঙ্গে। আমরা আবারও ফিরছি আলোচনা। হাতেম ভাই, আপনি বলছিলেন যে আসলে বাংলাদেশেই নন ট্যারিফ ব্যারিয়ার রয়েছে অনেকগুলো, এর মধ্যে কাস্টমস নিয়ে আপনি স্পেসিফিক্যালি কথা বলতে যাচ্ছেন। আমার প্রশ্ন আপনার কাছে, এই নন ট্যারিফ ব্যারিয়ারগুলো আপনি যদি ডিটেলসে বলতেন, কারণ আমাদের দেশে আমদানি রপ্তানির ক্ষেত্রে এর প্রভাবটা কতটুকু সেটাও যদি বলতেন। দেখেন, আপনি যদি একটু বিষয়গুলি আপনারা যদি সার্ভে করে দেখেন, চট্টগ্রাম বন্দরে যে সমস্ত মালামাল দীর্ঘদিন পরে আছে বা রিলিজ করতে পারছে না, এর জন্য অন্তত 80 থেকে 90% ক্ষেত্রে আপনারা দেখবেন দায়ী হচ্ছে কাস্টমস। কারণ কাস্টমস এর নানা রকমের তৈরি করা সংকটের কারণেই কিন্তু এটা হচ্ছে। যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, আমাদের একজন রপ্তানিকারক গত 21 তারিখে, মানে এ মাসের 21 তারিখ না 20 তারিখ আমার কাছে আসছেন যে দীর্ঘ 2 মাস চেষ্টা করে তার $98,000 ভ্যালুর একটা ফ্যাব্রিক্স তিনি চট্টগ্রাম কাস্টম হাউস থেকে রিলিজ করতে পারেন নাই। তাকে সমস্যা কি, তিনি কিন্তু বন্ডের আওতায় মালটা এনেছেন, 5408 HS কোডে তিনি মালটা এনেছেন। কাস্টমস বলতেছে এটা 5408 না হয়ে 7 হবে। তো এখন এনবিআরএল কিন্তু একটা নির্দেশনা আছে, যদি কোনো মাল যদি এরকম চলে আসে, HS কোড যদি ভুল থাকে, মালের বর্ণনা যদি ঠিক থাকে, মালটা ছেড়ে দিতে হবে, দিয়ে পরবর্তীতে ওই HS কোড যদি তার আমদানির মানে বন্ডের রেজিস্টারে না থাকে, প্রাপ্যতার মধ্যে না দেওয়া থাকে, তাহলে 1 মাসের মধ্যে সেটা ইনক্লুড করে কাস্টমসকে অবহিত করবে। এই নির্দেশনা কিন্তু রয়েছে এবং এইভাবে কিন্তু অতীতে বহু মালামাল রিলিজ হয়েছে। কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউসের নতুন যিনি কমিশনার গিয়েছেন, তিনি এই মালটা ছাড়েননি। তিনি গত 10 তারিখে একটা হিয়ারিং এ ডেকেছেন, মানে প্রায় 2 মাসের কাছাকাছি গিয়ে একটা হিয়ারিং এ ডেকেছেন এবং ডেকে সেখানে হিয়ারিং এ বলছেন যে এটা আপনি ভুল করেছেন কিনা। তো উনি বলেছেন যে ইয়েতে বর্ণনা যেটা HS কোডের ইয়ের মধ্যে আছে, দুইটার মধ্যেই আনা যায়, 5408ও আনা যায়, 07ও আনা যায়। ঠিক আছে, তাহলে আমি 07-এ যদি আপনারা বলেন আমি 07 ইনক্লুড করে বন্ড থেকে দিয়ে দিব, মাল রিলিজ করে দেন। তিনি মাল রিলিজ করে দেননি, না দিয়ে 10 দিন অতিবাহিত হওয়ার পর তিনি যখন আমার কাছে আসলেন, তখন আমি এনবিআর এর মেম্বার, যিনি যার আন্ডারে এই চট্টগ্রাম বন্দর বা বন্ড কমিশনার গুলি রয়েছেন, ওনার কাছে আমি ওনাকে পাঠালাম। পাঠাবার পর উনিও শুনে বললেন যে না, এটা তো ঠিক করেনি, এটা মালটা রিলিজ করে দেওয়া উচিত ছিল। তো উনি ওখান থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মহোদয়কে ফোন করে বলেছেন যে মালটা যেন রিলিজ করে দিয়ে দেয়। দুর্ভাগ্যজনক হচ্ছে যে সেদিন যখন তার লোক রিলিজ করতে যায়, তখন কেন এনবিআর গেল এই অপরাধে এবং তার উপর মানে জিজ্ঞাসা চরিতার্থ করার জন্য, সেই কমিশনার মহোদয় তার এই $98,000 অর্থাৎ $1,10,000 ভ্যালুর মালের উপরে 200% জরিমানা, অর্থাৎ 2,20,00,000 জরিমানা, 1,10,00,000 ডিউটি, আরো একটা 20 লাখ কি জানি দিয়ে মোট 3.5 কোটি টাকার মতো একটা
জরিমানা দিয়ে সিদ্ধান্ত দিয়ে ফাইল উনি ছেড়ে দিয়েছেন। জি, তো বিষয়টা আমি ওই দিনই রাত্রে যখন এনবিআর চেয়ারম্যান মহোদয়কে জানালাম, তিনিও এই বিষয়টা নিয়ে বোধহয় কথা বলেছেন। কিন্তু আজকে দেখেন 20 তারিখ থেকে 21 তারিখ থেকে আজকে 30 30 তারিখ, এখনো পর্যন্ত তিনি সেই মালটা কিন্তু রিলিজ করতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনার কাছে ফলো আপ কোয়েশ্চেন করতে চাই। এনবিআর এর কমিশনার বললেন, এনবিআর এর চেয়ারম্যান বললেন, সবচেয়ে বড় কথা এনবিআর কে সুপারসিড করার জন্য আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে। এই ক্ষেত্রে এসকেলেট করার প্রসেসটা কি? আপনি যদি রেজলিউশন না পান, মানে আইনটা এইভাবে করে রাখা হয়েছে, যদি কমিশনার বা কোনো লেভেলে কোনো একটা সিদ্ধান্ত ফাইলে হয়ে যায়, তাহলে এই সিদ্ধান্ত থেকে একমাত্র হাইকোর্টে যাওয়া ছাড়া এই সিদ্ধান্ত থেকে ফেরত আসার আমাদের পক্ষে সম্ভব না, যদি ওনারা এটাকে পুনর্বিবেচনা না করেন। এখন আমাদেরকে হাতেম ভাই, আমাদের হাতে সময় আছে 1 থেকে 1.5 মিনিট। আপনি যদি সংক্ষেপে বলতেন কি করণীয় এই সব আসলে নন ট্যারিফ ব্যারিয়ার রিমুভ করার জন্য। যে জিনিসটা আমার পরিষ্কার বক্তব্য, আপনি এটা খুব স্বাভাবিক যে আমি বন্ডের আওতায় মাল আনতেছি ডিউটি ফ্রি। তো আমি এইচএস কোড যদি আমার একটা ভুল হয়েও থাকে, এরকম না যে আমি ভুল লিখেছি যে আমি ডিউটি ফাঁকি দেওয়ার জন্য, ওইটার মধ্যে ডিউটি বেশি এটার মধ্যে ডিউটি কম, আমি কমটা লিখেছি ফাঁকি দেওয়ার জন্য, বিষয়টা তো এরকম না। আমি যেখানে লিখি আমার ডিউটি ফ্রি, তাহলে কেন এই মালটাকে 2 মাস 2.5 মাস এইভাবে আটকিয়ে রেখে দেশের রপ্তানিকে বাধাগ্রস্ত করলো, ক্ষতিগ্রস্ত করলো? এর বিচার কি আমরা পাবো না পাবো না? এটা আমার একটা বড় জিজ্ঞাসা। জি, আমরাও প্রশ্ন রাখছি, এবং আপনি যে আজকে এক্সাম্পল দিয়েছেন, ইচ এন্ড এভরি ডিটেলস দিয়েছেন, এবং শুধুমাত্র আসলে আলোচনা করার জন্য আসলে জরিমানা করা হয়েছে, এই বিষয়টি অবশ্যই আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করব। আমি খুব অবাক যে এনবিআর চেয়ারম্যান মহোদয়কে অবহিত করার পরেও, তিনি উদ্যোগ নেওয়ার পরেও এই মাল এই 10 দিন পরেও এখন পর্যন্ত রিলিজ করতে পারে নাই। জি জি, আমরা অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাবো যে আসলে এই মালগুলো যেন অবশ্যই খালাস হয়, কারণ এইগুলো হচ্ছে আমাদের অর্থনীতির মূল। রপ্তানি এবং আমদানি হচ্ছে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, প্লাস রেমিটেন্স তো রয়েছেই। তো সবকিছু মিলে দেখা যাক যে এই আমলাতান্ত্রিক জটিলতা কিছুটা নিরসন হয় কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও ট্রাম্প ট্যারিফ নিয়ে কথা বলছিলেন বিকেএমইএ এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইলেও 21শে সঙ্গেই থাকুন।